আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। তো বিশেষ কর্মকর্তাদের এই যে বিভাগীয় পরীক্ষার প্রশ্নের আলোকে প্রয়োজনীয় টিকাসমূহ সম্পর্কের এই আলোচনা প্রসঙ্গে আজকের আলোচ্য বিষয় হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা, শিক্ষা ছুটি। শিক্ষা ছুটি এই প্রশ্নটি 13 বার এসেছে বিগত পরীক্ষায়। তার মধ্যে শিক্ষা ক্যাডারে এসেছে 7 বার, বাকি স্বাস্থ্য এবং প্রশাসন ক্যাডারেও প্রশ্নটি এসেছে, কিন্তু শিক্ষা ক্যাডারে বেশি এসেছে। তো শিক্ষা ছুটি সম্পর্কে আজকে আলোচনা করব। তো আমি মূলত এই বিএসআর পার্ট 1 এবং অন্যান্য যে সমস্ত সহায়ক বই আছে এই বইয়ের আলোকে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে কোন বিধিতে বলা আছে সেটা দেখব শিক্ষা ছুটি সম্পর্কে। এই যে বিএসআর পার্ট 1 বিধি 194তে শিক্ষা ছুটি সম্পর্কে বলা হয়েছে। অর্থাৎ শিক্ষা ছুটি সম্পর্কে আমাদের যে বিএসআর এর পার্ট 1 আছে, বিএসআর পার্ট 1 এবং পার্ট 2 আছে, তাই না? তো পার্ট 1 এর বিধি 194 এ শিক্ষা ছুটি সম্পর্কে বলা হয়েছে। শিক্ষা ছুটিটা সাধারণত সরকারের সাধারণ আদেশের শর্তাধীনে কোনো একজন সরকারি কর্মচারীকে সায়েন্টিফিক, টেকনিক্যাল অথবা তদ্রূপ শিক্ষার জন্য প্রয়োজনীয় নির্দেশগত কোনো বিশেষ প্রশিক্ষণের জন্য অধ্যয়ন ছুটিতে পাঠানো হয় বা প্রদান করা হয়ে থাকে। অর্থাৎ শিক্ষা ছুটিটা হচ্ছে সরকারের সাধারণ আদেশের শর্তাধীনে একজন সরকারি কর্মচারীকে বিভিন্ন কারণে যে শিক্ষার জন্য ছুটি অনুমোদন করা হয় বা ছুটি প্রদান করা হয় তাকে অধ্যয়ন ছুটি বা শিক্ষা ছুটি বলা হয়। এটা প্রশিক্ষণের জন্য হতে পারে, আবার বিভিন্ন শিক্ষণীয় কোনো বিষয় অথবা ডিগ্রি অর্জনের জন্য হতে পারে। শিক্ষা ছুটি কেবল সরকার মঞ্জুর করতে পারে। শিক্ষা ছুটি সরকার মঞ্জুর না করলে এই শিক্ষা ছুটিতে যাওয়া যাবে না। এই প্রকার ছুটি হিসেবে বিয়োগ হয় না। অর্থাৎ আমাদের যে অর্জিত ছুটি সেখান থেকে শিক্ষা ছুটি বিয়োগ হবে না। শিক্ষা ছুটির উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে অথবা বহির বাংলাদেশের অর্ধগড় বেতনে অতিরিক্ত ছুটি নেওয়া যেতে পারে। তবে একটা বিষয় হচ্ছে, আমি যদি শিক্ষা ছুটির যে নির্ধারিত আছে তার চেয়ে যদি বেশি ছুটি নিতে চাই তাহলে অর্ধগড় বেতনে অতিরিক্ত ছুটি নেওয়া যাবে। এখানে বিধিতে বলা আছে এককালীন সর্বাধিক 12 মাস শিক্ষা ছুটি ভোগ করা যায়। শিক্ষা ছুটি এককালীন 12 মাস ভোগ করা যায়। সমগ্র চাকরি জীবনে ছুটির মেয়াদ মোট 2 বারের বেশি হবে না। অর্থাৎ শিক্ষা ছুটিতে যদি আমি যেতে চাই তাহলে একটানা 12 মাসের বেশি হবে না, মানে 1 বছরের বেশি হবে না। আবার জীবনে সর্বোচ্চ 2 বার নেওয়া যাবে শিক্ষা ছুটি। তবে বিশেষ বিধান মোতাবেক সর্বোচ্চ 5 বছর পর্যন্ত ভোগ করা যায় শিক্ষা ছুটি। বিষয়টি আবার বলছি আমি, শিক্ষা ছুটি সর্বোচ্চ 1 বছরের ভোগ করতে পারবে, সর্বোচ্চ 1 বছর, একটানা, এককালীন। কিন্তু সমগ্র চাকরি লাইফে 2 বছরের বেশি হবে না, 2 বছরের বেশি হবে না। তবে ক্ষেত্র বিশেষে বিধান মোতাবেক সর্বোচ্চ বিশেষ বিধান মোতাবেক 5 বছর ছুটি ভোগ করতে পারে, বিশেষ বিধান মোতাবেক। শিক্ষা ছুটি সম্পর্কে আরও কিছু তথ্য লক্ষ্য করি। মুক্তিযোদ্ধা কর্মচারীদের 57 বছর এবং অন্যান্য কর্মচারীদের 56 বছর বয়স পূর্ণ হওয়ার পর শিক্ষা ছুটি মঞ্জুর করা হয় না। অর্থাৎ শিক্ষা ছুটি সাধারণত 56 বছরের পূর্বেই সাধারণ যারা তারা এই ছুটির জন্য আবেদন করতে পারবেন। 56 বছর পূর্ণ হয়ে গেলে আর তো 2-3 বছর চাকরি থাকে, তাই না? ওই সময় শিক্ষা ছুটি মঞ্জুর করা হয় না। তবে মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে 57 বছর। শিক্ষা ছুটির প্রতিটি আবেদন নিরীক্ষা কর্মকর্তার বিশেষ করে সার্টিফিকেট সহ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দাখিল করতে হয় এবং যে কোর্সে অংশগ্রহণ করতে চায় তার পূর্ণ বিবরণ দিতে হয়। অর্থাৎ শিক্ষা ছুটিতে যাওয়ার জন্য যিনি শিক্ষা ছুটি নেবেন তিনি নিরীক্ষা কর্মকর্তার সার্টিফিকেট সহ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দাখিল করতে হবে। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে মানে কি, আমরা যদি কলেজে চাকরি করি যারা, তাদের প্রিন্সিপাল হচ্ছে আমাদের যথাযথ কর্তৃপক্ষ এবং মাওসি হচ্ছে আমাদের যথাযথ কর্তৃপক্ষ, তাই না? তাহলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমাদের আবেদন দাখিল করতে হবে
এবং যে কোর্সে অংশগ্রহণ করতে চায় তার পূর্ণ বিবরণ থাকা লাগবে, আমি কোন কোর্স করতে চাই, কত বিস্তারিত। এবং কোর্সের ফি সংশ্লিষ্ট কর্মচারী নিজে বহন করবেন। এখানে আরেকটি বিষয় আছে, আমি যদি শিক্ষা ছুটিতে নিজে আবেদন করে যাই তাহলে কোর্সের যে সমস্ত ফি লাগবে, টাকা পয়সা লাগবে শিক্ষা গ্রহণ করতে, তার সেই খরচ নিজে বহন করতে হবে। তবে ক্ষেত্র বিশেষে সরকার তা প্রদানের প্রস্তাব বিবেচনা করতে পারেন। তবে ক্ষেত্র বিশেষে সরকার যদি কোনো প্রশিক্ষণে পাঠায় সেটা তো সরকারি সেইখান থেকে অন্যান্য খরচাদি বহন করবেন, তাই না, ফি বহন করবেন। তো এই হচ্ছে শিক্ষা ছুটির সম্পর্কে তথ্যাবলী। তবে কোর্স সমাপ্তিতে কোর্সের সার্টিফিকেট সরকারের নিকট দাখিল করতে হবে। বিষয়টা হচ্ছে আমি যে উদ্দেশ্যে শিক্ষা ছুটি গ্রহণ করব সেই কোর্স সম্পন্ন করার পরে বা সেই সার্টিফিকেট অর্জন করার পরে ওই সার্টিফিকেট সরকারের কাছে দাখিল করতে হবে যে আমি হ্যাঁ এই যে শিক্ষা ছুটি গ্রহণ করেছিলাম তার অর্জিত সার্টিফিকেট এইটা। তো এইভাবে মোটামুটি শিক্ষা ছুটি যদি আসে এইভাবে আমরা শিক্ষা ছুটি সম্পর্কে এই লিখতে পারি। তো একটি বিষয় খুব খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে বিএসআর পার্ট 1 বিধি 194-তে এই শিক্ষা ছুটির কথা বলা হয়েছে। এই বিষয়টা খেয়াল রাখতে হবে, কারণ বিধিটা না লিখলে বিশেষ করে অনেক সময় এই টিকায় প্রথমে যে বিধি বা যে আইন অনুযায়ী বলা হয়েছে সেটা না লিখলে পারে টিকা দুর্বল হয়ে যায়, লেখার ভাব গাম্ভীর্য থাকে না। তো এই ছিল আজকের আলোচনা। প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, 13 বার এসেছে শিক্ষা ছুটি, তাই না? তো পরবর্তীতে আরও কি বিষয়ে আলোচনা করবো একটু দেখে যায়। পরবর্তীতে বহি বাংলাদেশ ছুটি আলোচনা করব। এই প্রশ্নটি একবার এসেছিল এই শিক্ষা ক্যাডারে। আচ্ছা আমি আজকে আলোচনা করি, সমস্যা নেই। বহি বাংলাদেশ ছুটি বলতে বোঝায় ছুটি নিয়ে বাংলাদেশের বাইরে যাওয়া, তাই না? এটাও বিএসআর পার্ট 1 এবং অন্যান্য সহায়ক বইয়ের আলোচনা করার চেষ্টা করব। বিএসআর পার্ট 1-এর পরিবিশিষ্ট 8-এ এই বহি বাংলাদেশের ছুটি সম্পর্কে বলা হয়েছে। পরিবিশিষ্ট 8-এ এই বহি বাংলাদেশের ছুটি সম্পর্কে বলা হয়েছে, বাংলাদেশের বাইরে ছুটিতে যাওয়ার সম্পর্কে। এখানে বলেছে অর্জিত ছুটি বাংলাদেশের বাইরে কাটাতে হলে নির্ধারিত ছুটি বিধিমালা অনুযায়ী সরকারি কাজে এবং প্রশিক্ষণের জন্য দেশের বাইরে যাওয়ার পূর্বেই যথাযথভাবে কর্তৃপক্ষের কাছ থেকে ছুটি মঞ্জুর গ্রহণ করতে হবে। অর্থাৎ এখানে বলতে চাচ্ছে যে আমরা যদি বিদেশে কোনো প্রশিক্ষণের জন্য যাই তাহলে এই ছুটির বিধিমালা অনুযায়ী আমাদের পূর্বেই প্রশিক্ষণে যাওয়ার পূর্বেই ছুটি অনুমোদন নিতে হবে, এই কথা বলছে। এবং ছুটি মঞ্জুর ছাড়া বিদেশ গমন করলে ওই সময়ের জন্য বিনা বেতনে অনুমোদিত চাকরিতে অনুপস্থিতির দায়ে দায়ী হবেন। আর যদি কেউ ছুটি মঞ্জুর ছাড়া বিদেশে যায়, গমন করে, তাহলে এই অনুপস্থিতি দায় হিসেবে গণ্য হবেন, অনুপস্থিতি হিসেবে গণ্য হবেন। এছাড়া আমরা আরও লিখতে পারি অনুপস্থিতির সময়কাল নির্দিষ্ট থাকতে হবে এবং অফিসে পুনরায় যোগদানের তারিখ উল্লেখ করতে হবে। অর্থাৎ বিদেশে ছুটিতে যাওয়ার সময় আমি কত বছর থাকবো বা কত মাস থাকবো তার জন্য নির্দিষ্ট রোডম্যাপ থাকবে এবং তার মধ্যে এসে আবার যোগদান করতে হবে। সেজন্য বলা হচ্ছে অনুপস্থিতির সময়কাল নির্দিষ্ট থাকবে এবং পুনরায় অফিসে যোগদান করবেন, এই কথা বলেছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে বিদেশে ছুটি কাটানোর পর ভ্রমণ সময় যোগ করা যাবে না। ছুটি কাটানোর পর আবার যে আমি ভ্রমণে যাব এটা হবে না। বিদেশে অবস্থানকালে নৈমিত্তিক ছুটি প্রদান করা যায় না। অর্থাৎ আমার এক ছুটি শেষ হয়তো, তারপরে আমি হয়তো নৈমিত্তিক ছুটি মানে কি, ওই যে ক্যাজুয়াল লিভ যেটা আমরা বলি, নৈমিত্তিক ছুটি কোনো ছুটি না, তারপরেও আমি বিদেশে থাকাকালীন সময়ে এই নৈমিত্তিক ছুটির জন্য আবেদন করতে পারবো না। নৈমিত্তিক ছুটি বিদেশে থাকাকালীন সময়ে প্রদান করা যায় না। এছাড়াও আরও যে সমস্ত বই আছে ওই সমস্ত বইতে তোমরা আরও তথ্য পাবে হয়তো। আমি বেসিক বিষয়টা আলোচনা করেছি। এটুকুর পাশাপাশি অন্যান্য বই পড়লে আমরা আরও লিখতে পারবো। এটুকু লিখলেও কিন্তু হবে পরীক্ষা যদি আসে। তো এই ছিল আজকের আলোচনা। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।